হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল 7 সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নম্বর 25 সিএসকে বনাম কেকেআর অর্থাৎ গতকাল রাতের ম্যাচ নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। যদিও খুব বেশি কিছু গতকালের ম্যাচ নিয়ে আসলে অ্যানালাইজ করবার নেই। কিছু ম্যাচ হয়ই এরকম যেখানে একটা টিম জঘন্য ক্রিকেট খেলে, অন্য আর একটা টিমের জন্য সবকিছু একদম পারফেক্ট যায়। গতকাল সিএসকে জঘন্য ক্রিকেট খেলেছে, কেকেআর প্রচণ্ড ভালো ক্রিকেট খেলেছে। এখানে খুব বেশি আলোচনা আপনি করবেন কি, অ্যানালাইজ করবেন কি একটা টিমের যখন সবটাই ভুল, তখন সেখানে আলাদা করে আপনি এইগুলো ভুল হয়েছে, এগুলো ঠিক করা দরকার, এই আলোচনাতে যাওয়ার প্রয়োজন বোধই করা যাচ্ছে না। তার কারণ সিএসকে এত খারাপ ক্রিকেট খেলছে, সত্যি কি এই টিমটা এই জায়গা থেকে প্রত্যাবর্তনের হতে পারে? এখানে কি কোনো ধরনের সাজেশন, এখানে কোনো কিছু কি ওয়ার্ক করবে যে এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে? সিএসকে মনে হচ্ছে যে তারা এবার টিম তুলে নিলেই বোধহয় সব থেকে খুশি হবে, কারণ সেক্ষেত্রে তাদেরকে এরকম লজ্জার হার পেতে হবে না। খেললে এরকমই অবস্থা হবে মনে হচ্ছে। বাকি 8টা ম্যাচেও খুব বেশি তো এখান থেকে সুবিধা করা যাবে মনে হচ্ছে না, বিশেষ করে যেহেতু ঋতুরাজ গায়কোয়াড় এই টিমটার মধ্যে আর নেই। শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবে সে যে সরে গেছে তা নয়, তার থেকেও বড় লস টিমটার জন্য ব্যাটসম্যান হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়ের না থাকা। লাস্ট কয়েক বছর ধরে গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের জন্য বেস্ট ব্যাটার, এবং সে যখন সরে যাচ্ছে, এমনিতেই সে থাকাকালীনই ব্যাটিং সাইডটাকে উইক দেখাচ্ছিল, সে সরে যাওয়াতে কি অবস্থা হবে সেটা কালকের ম্যাচে প্রথমবার আমরা দেখতে পেয়ে গেছি। পিচ চ্যালেঞ্জিং ছিল, কনওয়ের যে আউটটা সেটা আনলাকি ছিল, ধোনির যে পার্টিকুলার উইকেটটা সেটা আসলে আউট ছিলই না, ব্যাটে লেগেছিল, স্পাইক ছিল দেখা যাচ্ছিল, তা সত্ত্বেও আউট দিয়ে দেওয়া হয়েছে। এরকম নানান ধরনের বক্তব্য রাখা যেতে পারে, কিন্তু পরিষ্কার কথা হচ্ছে এই সব কিছুকে সরিয়ে রেখে একটা সিম্পল জিনিস কোথাও একটা এখানে সিএসকে কে অ্যাকনলেজ করতে হবে, তাদের ফ্যানদেরকে অ্যাকনলেজ করতে হবে যে ভাই সিএসকে প্রচণ্ড খারাপ ক্রিকেট খেলেছে। মূল সমস্যাটা ব্যাটিংয়ে, ব্যাটসম্যানদেরকে কিছু রান দিতে হবে, তারপর আসে হচ্ছে বোলিং, তারপর আসে হচ্ছে ক্যাপ্টেন্সি। আপনি যদি ফাস্ট ব্যাটিং করে স্কোর তোলেন 100+, জাস্ট 100+, টি20 ক্রিকেটে এই স্কোরটা ইম্প্যাক্ট প্লেয়ারের রুল এসে যাওয়ার পরবর্তীতে জাস্ট এনাফ নয়। ক্যাপ্টেনের কিচ্ছু করবার থাকতে পারে না, বোলারদের কিচ্ছু করবার থাকতে পারে না। হ্যাঁ, আপনি একটা লড়াই করবার মানসিকতা নিয়ে ফিল্ড করতে নামতে পারেন, সেইটাও কি সিএসকে অ্যাকচুয়ালি করেছে? বোলিং করবার সময় তাদের যেরকম স্ট্র্যাটেজি ক্যাপ্টেনের দিক থেকে, ধোনির দিক থেকে আসা উচিত ছিল, সেইগুলো কি এসেছে? উত্তর হচ্ছে না, সেরকম কোনো কিছু দেখতে পাওয়া যায়নি, যেটা আরো বেশি হতাশাজনক। যদিও সিএসকে বোলারদেরকে নিয়ে খুব বেশি কিছু বলবার নেই। দেখুন, খালিল ভালো করছে রোজ, গতকাল একটু মার খেয়ে গেছে, গতকাল একটু পায়ে পায়ে বল করে গেছে। যে ধরনের বোলিং খালিলকে আমরা এবারে করতে দেখিনি সিজনে, সেই জিনিসটা হয়ে গেছে। একটা অফ ডে যেতেই পারে যে কোনো বোলারের টি20 ফরম্যাটে, মানে এটা অবভিয়াস একটা ব্যাপার। এটাকে নিয়ে প্রচুর সমালোচনা করবার অর্থ আমি খুঁজে পাই না। অন্যদিকে আপনারা যদি দেখেন, নূর আহমেদ, তাকে যখনই বলে আনা হয়েছে সে তখনই উইকেট দিয়েছে। যে ব্যাটসম্যানটা খুব চালিয়ে খেলছিল নারিন, তাকে তুলে নিয়েছে। এবার যদি ক্যাপ্টেন ভুল করে বসে, তার টিমের যে পার্পল ক্যাপ হোল্ডার অসাধারণ বোলিং যে গোটা সিজন জুড়ে করছে এখনো অবধি, গোটা সিএসকে খারাপ খেলা সত্ত্বেও সে পারফরমেন্স ভালো দিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ম্যাচেতে, একটা আধটা বাদ দিয়ে দিলে, সেই বোলারটাকে যদি আনা হয় মাত্র 17 রান বাকি থাকা অবস্থায়, তাহলে সেই বোলারটা আলাদা করে করবে কি? তাও যে সে একটা উইকেট দিয়ে দিয়েছে, এটাই বড় কথা, যে সেই ওভারে সেও 17 রান খেয়ে ম্যাচটাকে সেই মোমেন্টেই হারিয়ে দেয়নি। কারণ সিচুয়েশন তো সেরকমই তৈরি হয়েছিল, যেরকম মার অন্যরা খেয়ে গেছে, ফাস্ট বোলারদেরকে যেরকম 6 ওভারের মধ্যে পাওয়ার প্লেতে 5 ওভার করানো হয়েছে, তার পরবর্তীতে মানে ক্যাপ্টেন্সিতে ভুল, তার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা ওরকমভাবে ছড়িয়েছে, সেখানে নূর আহমেদ আলাদা করে করতো কি? তাও সে নিজের জায়গাতে আমি বলবো ভালো করে দিয়ে গেছে। রবীন্দ্র জাদেজা, যে গত বছর অবধি প্রাইম স্পিন বোলার ছিল এই সাইডটার, তাকে আনা হচ্ছে লাস্ট ওভারে, সে মাত্র একটা বল করতে পারছে এরকম একটা ম্যাচে যেখানে সিএসকে স্কোর এতটা কম। নূরকে পরে আনা হচ্ছে, অশ্বিনকে আনা হচ্ছে। অশ্বিনের একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে সে কেন অফ স্পিন করতে ভুলে গেছে। সে তো বেসিক্যালি একজন অফ স্পিনার, ডেফিনেটলি সে ভ্যারিয়েশন নানান রকমের যেগুলোকে রপ্ত করেছে, স্পেশালি ক্যারাম বল, সেটা সে লাস্ট কয়েক বছর ধরে অনেক বেশি করা শুরু করে দিয়েছে। সে অফ স্পিনটাকে করা কমিয়ে দিয়েছে, যেটা হয়তো তাকে রেজাল্ট দিয়েছে আরআরে খেলাকালীন, যে কারণে সে সেটা কন্টিনিউ করছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই পিচটার সেটা ডিমান্ড ছিল না, সব জায়গাতে ভ্যারিয়েশন। দেখুন, আমার মনে হয় না অশ্বিনের মতন এক্সপিরিয়েন্স বোলারকে, মানে তাকে এগুলো বলে দিতে হবে কাউকে, তবে সে বুঝবে, তবে সে শিখবে। যদি এটাই হয়ে থাকে সত্যি, তাহলে এক্সপিরিয়েন্সের দামটা কোথায়? মঈন আলী কি বোলিং করে গেল, সেটা তো অশ্বিন দেখলো নিজে, যখন ব্যাটিং সাইডে ফার্স্ট ইনিংসে যখন নিজে ডাগ আউটে বসেছিল, নিজে যখন ব্যাট করতে এলো, মঈন আলী কী করলো? বেসিক যে অর্থোডক্স স্পিন বোলিং, গুড লেংথে ফেলো, তাহলেই তুমি প্রপার ভ্যালুটা পাবে উইকেটের। কারণ এই উইকেটটা ট্রিকি ছিল, কিন্তু এমন কিছু ছিল না যেখানে ব্যাটিং করা অসম্ভব, যেখানে রান করা যায় না। সেটেল হয়ে গেলে এখানেও রান করা যায়, ইন্টেন্ট থাকলে এখানেও রান করা যায়, সেটা কেকেআর ব্যাটসম্যানরা দেখিয়ে দিয়েছে। সুনীল নারিন, ডিকক, তারা দেখিয়েছে। অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, প্রত্যেকেই যেরকমভাবে খেলেছে তাদেরকে পজিটিভ দেখিয়েছে, কেন? তাদের পজিটিভ একটা ইন্টেন্ট রয়েছে। তো অশ্বিনের আমার মনে হয় যে অফ স্পিন করা উচিত ছিল, যেটা সে করছে না এই বছর, এবং যে কারণে
তার প্রত্যেকটা ম্যাচেই রান পড়ছে। আপনি দেখুন গতকালের ম্যাচটা শুধু প্রত্যেকটা ম্যাচেই, এবং রবিচন্দ্রন অশ্বিন যদি এরকম ক্রিকেট খেলবে, মানে অ্যাকচুয়ালি কেন এই চেন্নাই সাইডটাকে টাফ বলা হয়েছিল, কারণ চেন্নাইতে জাদেজা অশ্বিন নূর তারা একসঙ্গে বোলিং করবে, ডিফিকাল্ট হয়ে যাবে। তো অশ্বিন জাদেজার দিক থেকে আমি আগেও সিএসকে ম্যাচ অ্যানালাইজ করার সময় বলেছি, এখনও বলছি, তাদের দিক থেকে বেস্ট ক্রিকেটটা দেখতে পাওয়া যাচ্ছে না। সেখানে ঋতুরাজ হোক বা গতকাল ধোনি হোক, ধোনি কারণ ক্যাপ্টেনিতে ভুল করেছে, বাদ দিন ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হিসেবে আলাদা করে কী দেবে, যদি তার প্রাইম বোলাররা মানে এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা যদি কোথাও একটা নিজেদের দায়িত্বটা নিজেরা পালন না করতে পারে। এবং সিএসকে ব্যাটসম্যানদের উদ্দেশ্যে একটা সিম্পল কথা বলা যেতে পারে যে ভাই তোমরা এমনি খুব খারাপ ক্রিকেট খেলছো, 6টায় 1টা জিতেছো, এর থেকে খারাপ আর কী হতে পারে। ব্যাটিং ফেলিওরের জন্য এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে অ্যাট দি ফার্স্ট প্লেস তোমাদের জন্য। সেক্ষেত্রে একটাই কাজ করতে পারো, পজিটিভ ইন্টেন্ট দেখাও। অনেক ক্ষেত্রে ইন্টেন্ট দেখালে মানুষের ইচ্ছে শক্তি অনেক ক্ষেত্রে মানুষকে বৈতরণী পার করে দিতে সাহায্য করে। কালকে বিজয় শঙ্করের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, এই যে ক্যাচ পড়ে যাচ্ছে, কি এটা বেসিক্যালি পিওর লাক। কারণ সুনীল নারিন গতকাল যে ক্যাচটা ফেলেছে সেটাকে বলা হয় বেবি সিটার, জঘন্য একটা মানে ক্যাচ ড্রপ। এরকম ক্যাচ ড্রপ কেকেআরকে অবভিয়াসলি ভাবাবে, মানে খুব খুব বাজে। ভেঙ্কটেশ আইয়ার যেভাবে ক্যাচ ড্রপ করেছে খুব খুব বাজে। ওর প্রত্যেকটা ক্যাচ হওয়া উচিত ছিল হাতের ক্যাচ, কোলে ক্যাচ যেটাকে আমরা বলি, সেই জিনিস ঘটেছিল। তারপরও সেটা মিস করেছে ভেঙ্কইয়া আইয়ার এবং সুনীল নারিন। অন্যদিকে বিজয় শঙ্কর, তার দিকেই একমাত্র বলতে পারেন আপনি ইন্টেন্ট দেখা গেছে, পজিটিভ ইন্টেন্ট, সেইটা সিএসকে প্রত্যেকটা ব্যাটসম্যানকে দেখাতে হবে। কালকে কনওয়ে এবং রচিন রবীন্দ্র যেভাবে শুরু করেছে, মনে হচ্ছে টি-20 ক্রিকেট যেন খেলতেই নামেনি, ইন্টেন্টই যেন নেই। এবার সেটার একটা কারণ দেখুন, কনওয়ে সে নিজের প্রাইম ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে না, রচিন রবীন্দ্র সে কিছু ইনিংসে বাইরে রয়েছে, এবং চিপকে যখন যখন উইকেট ট্রিকি হয়ে গেছে তখন তখন রচিন রবীন্দ্র গত সিজনেও আটকেছে। তো সব কিছু মিলিয়ে এই সাইডটাকে মানে যথেষ্ট কেপেবল দেখাচ্ছে না, কারণ তারা আউট অফ ফর্ম, এবং আউট অফ ফর্ম থাকলে তখন ইন্টেন্ট আনা সেটাও ডিফিকাল্ট। কিন্তু কোথাও একটা বসে আলোচনা করতে হবে টিম মিটিংয়ে যে ভাই আমরা খারাপ ক্রিকেট খেলছি, আমরা আউট এমনি হয়ে যাচ্ছি, তাহলে আমরা চালিয়ে খেলে আউট হই, অ্যাটলিস্ট পাবলিক দেখে বলুন যে হ্যাঁ ভাই এই টিমটা চেষ্টা করছে। কোনো ধরনের অ্যাটাকিং ফিল্ড সেট সত্যি বলতে দেখতে পাওয়া যায়নি। অশ্বিন ইনফ্যাক্ট স্লিপ ছাড়া বোলিং করছিল, এবং কেনই বা করবে না, তার কারণ যদি সে ক্যারাম করে, সে যদি অফ স্পিনটা নাই করবে মনে করে, তাহলে ধোনি তাকে স্লিপ দেবেই বা কেন? কারণ যখনই তুমি ক্যারাম করছো, তুমি স্লিপটাকে এমনিতেই খেলার বাইরে করে দিচ্ছ, ফালতু ফিল্ডারটাকে সেখানে দাঁড় করে রেখে লাভ কি আছে, এর থেকে বাউন্ডারি প্রোটেক্ট করো। তো ধোনিকে অ্যাটাকিং ক্যাপ্টেন্সি দিতে হতো, তাকে গিয়ে অশ্বিনকে বলতে হতো একটু আস্তে করো, একটু ফ্লাইট দাও। আগে মহেন্দ্র সিং ধোনি মানে কি ছিল, এক ছক্কা খাকে দিখা, এইটা বলতে কি অসুবিধা ছিল ভাই গতকালের ম্যাচে? এইটাই তো অ্যাকচুয়ালি দরকার ছিল। তো কালকে সিএসকের দিক থেকে প্রচণ্ড বাজে ক্রিকেট, এবং বিজয় শঙ্করের মধ্যে যে ইন্টেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে ব্যাটিংয়ে, সেটা দেখাতে হয় প্রত্যেকটা ব্যাটসম্যানকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং স্ট্র্যাটেজির মধ্যে ভুল, পাথিরানা তাকে কালকে প্লেইং ইলেভেনের মধ্যে রাখা হয়নি। কেন রাখা হয়নি? 3টে বিদেশি নিয়ে অ্যাকচুয়ালি গোটা ম্যাচটা কালকে সিএসকে খেললো, তারা দীপক হুডাকে ইম্প্যাক্ট সাব হিসেবে নামিয়ে দিয়েছে বলে। প্রথম কথা, হুডা যেরকম ফর্মে রয়েছে তাকে ইম্প্যাক্ট সাব হিসেবে নামিয়ে বিশাল কিছু লাভ হওয়ার ছিল না। যখন নামানো হয়েছে তখনই আমার ভুল ডিসিশন মনে হয়েছিল, এবং যেভাবে আউট হলো, আগের ম্যাচগুলোতে যেভাবে আউট হয়েছে, যেরকমভাবে ফিল্ড মিস করছে, বোঝা যাচ্ছে ওই প্লেয়ারটা জাস্ট খেলার থেকে অনেকটা দূরে রয়েছে। ওর কী সমস্যা, মানসিক সমস্যা না পোটেনশিয়ালে আমি জানি না সত্যি বলতে, কিন্তু দীপক হুডা এই বছর লাগছেই না, এবং ওকে জোর করে নামিয়ে দেওয়া হলো। তারপর পাথিরানা, তাতে লাভ তো হলোই না, উল্টে পাথিরানা ম্যাচের বাইরে হয়ে গেল। তো পাথিরানাকে প্লেইং ইলেভেনে রাখো, যখন ব্যাটিং ফার্স্ট করছো পাথিরানাকে প্লেইং ইলেভেনে রেখে 4টে বিদেশি নিয়ে নামো। এবার তুমি ব্যাটিং হয়ে গেল, একটা ইন্ডিয়ান ব্যাটারকে বাইরে করে দিলে, আনশুল কাম্বোজকে বা মুকেশকে, যাকে তোমার প্ল্যানিংয়ে রয়েছে যে ফাস্ট বোলারকে, তাকে তুমি নিয়ে নিলে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটাই হওয়া উচিত। তুমি পাথিরানাকে বাইরে রেখে দিচ্ছ, 3টে বিদেশি নিয়ে তোমায় গোটা ম্যাচ খেলতে হলো। কালকের ম্যাচে পাথিরানা খেললেও হেরে যেত, কিন্তু এই যে স্ট্র্যাটেজির ভুল, এইগুলো তো পরবর্তীতেও ভোগাবে। এই সিম্পল জিনিসগুলোতে ভুল ভ্রান্তি হওয়ার মানে প্রশ্নটাই তো আসা উচিত না একটা আইপিএল এর মতন গেম। অন্যদিকে রাহানের ক্যাপ্টেন্সি আপনারা দেখুন, ঠিক কেকেআর এর মতনই দুজন বাহাতি ওপেন করতে নেমেছিল, রচিন তার সঙ্গে সঙ্গে ডেভান কনওয়ে, এবং দুজনের সামনে সেকেন্ড ওভারে সে অফ স্পিনার এনে দিয়েছে, এবং মঈন আলী প্রপার অফ স্পিন করছিল, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ অফ স্পিনার একজন ক্যাপ্টেন আনবার পরবর্তীতে সে যদি ক্যারাম করে, সেখানে ক্যাপ্টেন হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পেছন থেকে বলা যে আস্তে করো, বলটাকে একটুখানি টার্ন করবার সুযোগ দাও, গুড লেংথে ফেলো, আপনি বলতে পারেন সেগুলো। মহেন্দ্র সিং ধোনি ম্যাচ চলাকালীন এগুলো এখন বলা বন্ধ করে দিয়েছে। কেন, কি বৃত্তান্ত, এগুলো দেখুন ধোনিই জানে। কিন্তু আর সেইটা মানে যেটা আমরা ধরুন জুজির ক্ষেত্রে, মানে চাহালের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে আমরা কুলদীপের ক্ষেত্রে করতে দেখতে পেয়েছি, মানে দুটো বোলার রীতিমতন ক্রেডিট দিত সমস্তটাই ধোনিকে, যে ধোনি ভাই অনেক জায়গাতে আমাদেরকে সামলে দেয়। সেই জিনিসটা আপনি সিএসকের ম্যাচগুলোতে এখন আর দেখতে পাবেন না। মেবি ঋতু ক্যাপ্টেন হয়ে গেছে যে কারণে সে সেটা বন্ধ করে দিয়েছে, কারণ সিএসকেতে যখন সে ফুল টাইম ক্যাপ্টেন ছিল সে কিন্তু সেই জিনিসগুলো করে থাকতো। গতকাল সেগুলো দরকার ছিল।
বাট দেওয়ার ওয়াজ নাথিং। এবং রাহানে ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি করেছে, সারফেসটা কী রয়েছে সিম্পল বুঝেছে, বেসিক্সগুলো রাইট রেখেছে, যে কারণে এসে 12 ওভার স্পিনারদেরকে দিয়ে বল করেছে। আর বরুণ, নারিন, তার সঙ্গে সঙ্গে মঈন আলী, এরা যে স্ট্যান্ডার্ডের স্পিনার, এরকম একটা সারফেসে যেখানে হালকা বল গ্রিপ হচ্ছে, পড়ে থামছে, হেল্প রয়েছে উইকেটে, সেখানে তারা যে খুব ভালো করবে এবং প্রপার লাইন লেন্থ ধরে করে যাবে টানা। বিশেষ করে সিএসকে ব্যাটাররা যেহেতু কোনো রকম অ্যাটাকিং মাইন্ডসেটে নেই, মানে অ্যাটাকিং মাইন্ডসেটে থাকবেন, ইন্টেন্ট দেখাবে ব্যাটসম্যান, তখনই তো বোলাররা লাইন লেন্থ চেঞ্জ করতে বাধ্য হবে। যদি আপনি এরকম বোলারদেরকে অ্যাটাক না করেন, যদি তাদেরকে এক জায়গায় বল করতে আপনি দিয়ে যান কন্টিনিউয়াসলি আর ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে যান, তখন তো সমস্যা হবে। মানে কালকে যেটা হয়েছে সেটা ধোনির সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে হচ্ছে। নারিনের এগেনস্টে ধোনি রান করতে পারে না, বরুণের এগেনস্টে করতে পারে না সেভাবে। কেন? তার কারণ ধোনি অ্যালাউ করে, লাইন লেগ চেঞ্জ করতে ওদেরকে বাধ্য করে না, ও ডিফেন্সিভ মোডে চলে যায় সম্পূর্ণরূপে। আর যখনই আপনি এই ধরনের স্পিনারদের এগেনস্টে সেটা করবেন, চান্সেস আর ভেরি হাই যে আপনি শুধুমাত্র ডট খাবেন, তারাই আপনি আউটও হয়ে যাবেন। সেই জিনিসটা ধোনির ক্ষেত্রে যেরকম দেখতে পাওয়া যায়, গতকাল পুরো সিএসকে সাইডের সঙ্গে দেখতে পাওয়া গেছে। সুনীল নারিনের ব্যাটিং আমি যদিও বিশ্বাস করি রঘুবংশীকে ওপেন করানো উচিত, তবে নারিনের ব্যাটিং অবভিয়াসলি দেখুন কালকে নারিন কিন্তু এই যে নেট রান রেটে কেকের এতটা এগিয়ে থাকবে, সেখানে মূল কাণ্ডারি বোলিংয়েও ব্যাটিংয়েও নারিনের ম্যাচ কালকে, নারিনের একটু অফ টাইম যাচ্ছিল আমি বলবো, খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে কেকেআরের জন্য খুব ইম্প্যাক্টফুল ক্রিকেট সে খেলছিল না। বিশেষ করে বোলার হিসেবে যখন সে সেটা করতে পারে না, কেকেআরের জন্য প্রেশার তৈরি হয়, যেটা হয়েছিল সিজনের গোড়ার দিকে। কালকের ম্যাচের পর থেকে কিন্তু এই নারিনকে আপনারা আবার হতে পারে যে এইবার সে ফর্মে ফিরে গেল, যেরকমটা অন্যান্য বছর সে করে, ইকোনমিক্যাল বোলিং, উইকেটস একটা দুটো, কালকে তো 3টে পেয়ে গেছে। সেই জিনিসটা আপনারা পরের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে নারিনকে করতে দেখতে পাবেন। তো নারিনের জন্য মানে কেকেআর ফ্যানরা নারিনকে নিয়ে আবার সেই কনফিডেন্সটা ডেফিনেটলি ফেরত পাবে, ম্যানেজমেন্টও কনফিডেন্সটা ফেরত পাবে। এবং এটা যে হওয়ার আর ছিলই, মানে নারিনের ফর্ম নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই। এটা দেখুন আমাদের চ্যানেল থেকে কর্ণজিৎ আমরা এর আগেও বলা বলি করেছি অনেকবার। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হর্ষিত রানা, সেও কিন্তু ভালো বল করেছে। এবং এই ধরনের উইকেটে সে যে অ্যাকচুয়ালি মানে একজন খুব ভালো বোলার প্রমাণিত হতে পারে, এটা জানা গল্প। তার কারণ তার হয়তো ভ্যারিয়েশন রয়েছে এবং স্লোয়ারটা তার প্রচণ্ড আনপ্রেডিক্টেবল এবং ইম্প্যাক্টফুল। এই ধরনের উইকেটে যে বোলার স্লোয়ার করতে পারে এবং বুদ্ধি করে জায়গায় জায়গায় করতে পারে, প্রত্যেকটা বল হলে হবে না। মানে অশ্বিনের মতন আমি ক্যারামি করে যাচ্ছি, অফ স্পিনটা আমার হয়ে গেছে ভ্যারিয়েশন, সেইটা হলে চলবে না। যে ফাস্ট বলটা যেটা অ্যাকচুয়ালি আমার হাইয়েস্ট পেস, সেটাই হয়ে গেছে ভ্যারিয়েশন, এবং স্লোয়ারটা আমি মানে করেই যাই প্রেডিক্টেবল হলে চলবে না। তো হর্ষিত রানা কখনো প্রেডিক্টেবল হয় না তার স্লোয়ারের সঙ্গে, সে রেজাল্ট পেয়েছে। এবং চিপকে যখন হর্ষিত রানা খেলবে, আপনারা পরবর্তীতেও দেখবেন চিপক ওকে কিছু না কিছু দেবে সবসময়। আর কালকে যে জিনিসটা দেখতে পাওয়া গেছে যে রিঙ্কু সিংকে অ্যাকচুয়ালি একটু প্রমোট করা হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, তাকে ব্যাটিং অর্ডারে 4 নম্বরে নামানো হয়েছে, সেই জিনিসটা আমি শিওর নই যে কেকেআর কন্টিনিউ করবে। জাস্ট মিডিলে রিঙ্কু সিং যথেষ্ট টাইম পাচ্ছে না, তাকে সেই টাইমটা একটা এমন ম্যাচ যেখানে কিছু বাকি নেই সেখানে দেয়া হলো অ্যাকচুয়ালি। কিন্তু রিঙ্কু সিংকে যে 4এই নামানো হবে বা সেই সিদ্ধান্তটা কতটা সঠিক, সেটাকে নিয়ে কিন্তু ডিবেট চলবে যদি ভবিষ্যতেও তাকে 4 নম্বরে নামানো হয়। তার কারণ আমার মনে হয় যে আবার 4 নম্বরে এনে দিলেও তখন বেঙ্কিয়ারকে আপনি পিছনে নিয়ে যাচ্ছেন, সেখানে তার খেলাটা চাপে পড়বে। রঘুবংশীকে আপনি আরও পিছনে নিয়ে যাচ্ছেন, সেখানে তার খেলাটা চাপে পড়বে। সেইটা কি কেকেআরের তরফ থেকে করা হবে? ডেফিনেটলি ওই 8-এ 9-এ নামানোর যে বিষয়টা, এটা প্রচণ্ড ভুলভাল। কেকেআরকে মানে সেটা একেবারেই তাদের করা উচিত না, আমি সেটা নিয়ে কথা বলেছি। কিন্তু আমার 6 নম্বর পজিশনটা একজন ফিনিশারের জন্য পারফেক্ট। এবার যদি কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে মানে কথার কথা 14 ওভারের মাথায় 15 ওভারের মাথায় 2 উইকেট পড়েছে, সেখানে সেকেন্ড ডাউন রিঙ্কু সিংকে আপনি পাঠিয়ে দিলেন, সেটা ঠিক আছে সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী। তবে আবার যদি হঠাৎ করে দেখতে পাওয়া যায় না জাস্ট এই ম্যাচটার জন্য রিঙ্কু সিংকে আগে পাঠানো হয়েছিল, তারপর আবার তাকে 8-এ নামানো হচ্ছে, রাসেল আউট হয়ে যাচ্ছে, রমনদীপ আউট হয়ে যাচ্ছে, তারপরে জাস্ট বোলারদের আগে, সেই জিনিসটা কেকেআরের ফ্যানদেরকে হতাশ করবে। তবে কেকেআরের ম্যানেজমেন্টের সঙ্গে আপনি কিছুই নিশ্চিতভাবে বলতে পারেন না, দে আর ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল পিপল, যে কোনো কিছু সত্যি বলতে দেখতে পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এটা বলতে হবে কালকে যেরকম ইন্টেন্ট কেকেআর দেখিয়েছে, যেরকম স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ের সঙ্গে ক্যাপ্টেন এসেছে তাদের, এবং যেরকম বোলিং তারা করেছে, কোনো লুজ বল আপনারা বরুণকে নারিনকে করতে দেখতে পাবেন না, মঈন আলীকে করতে দেখতে পাবেন না। এইটা স্পেশাল স্পিনার এদেরকে বানিয়ে দেয়, এক্সপিরিয়েন্স এইখানে কাজে লাগে, যেটা অশ্বিন জাদেজা গতকাল করতে পারলো। তো কেকেআরের জন্য সব কিছু পজিটিভ ছিল। যেরকম রান রেটে তারা ব্যাটিংয়ে যেরকম ইন্টেন্ট দেখিয়ে অনেক বড় রান রেটে জিতেছে, সেটা তাদেরকে কখনো না কখনো বেনিফিট দেবে, একদম আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং কেকেআরের সঙ্গে আমি যেটা বলেছি, কোনো ম্যাচে তাদের মনে হয় বাঘের বাচ্চা, কোনো ম্যাচে তাদের মনে হবে যে ভাই এই টিমটা এরকম খেলছে, এত বাজে খেলছে, তো হতে পারে যে আবার একটা বড় ম্যাচ তারা হেরে গেল, মানে অনেকটা মার্জিনে হেরে গেল। এবং সেটা যদি হয় তাহলে আগে থেকে তারা নেট রান রেট অনেকটা তুলে রেখেছে, পুষিয়ে যাবে কোথাও একটা। যদিও আমার মনে হচ্ছে কেকেআর এই যে জয়টা চেন্নাইতে, সেটা কিন্তু তাদেরকে ট্র্যাকে ফিরিয়ে দেবে, এবং তারা কিন্তু এবারে প্লে অফসের দৌড়ে একদম শেষ অবধি থাকবে। যাবে কি যাবে না সময় বলবে, টু আর্লি টু সে। কিন্তু এই জয়টা তাদেরকে একটা এমন জায়গায় দিয়ে দিল যেখানে কিন্তু তারা তলার যে টিমগুলো, সেই টিমগুলোর মধ্যে কাউন্টেড হবে না। এবার তারা প্লে অফসের লড়াইতে। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই দুটো সাইড সম্পর্কে বা এই ম্যাচটা
আপনাদের কি মতামত এই ম্যাচটা সম্পর্কে, এই দুটো সাইড সম্পর্কে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিন, যারা ক্রিকেট দেখতে ভালোবাসে, যারা আইপিএল দেখে প্রচুর পরিমাণে, সিএসকে অথবা কেকেআর এর ফ্যান, তাদের সঙ্গে শেয়ার করে দিন। তাহলে সেক্ষেত্রে আমরা গ্রো করতে পারবো। আমাদের চ্যানেলে আমরা খুব যত্ন করে কাজ করার চেষ্টা করছি। এরকম অ্যানালাইসিস চ্যানেল আপনারা বেঙ্গলে দেখতে তো পাবেন না, আমরা সেই কাজটাই করছি। আপনাদের সাপোর্ট একটুখানি দরকার। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটাকে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ, টাটা টাটা।